সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ইসিকে লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বান শুধু কমিশন নয়, রাজনৈতিক দলগুলো জাতির কাছে ওয়াদাবদ্ধ বলেন সিইসি। আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ নির্বাচন নিশ্চিত করার জন্য। আমরা চাই সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে চাই, একটু এইটা আপনারা একটু ভূমিকা রাখবেন। আমিনবাজারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে ইট ভাটা শ্রমিকদের বিক্ষোভ, যানবাহনের দীর্ঘ লাইন, ভোগান্তিতে যাত্রীরা। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে শুধু ইসি নয়, রাজনৈতিক দলগুলো জাতির কাছে ওয়াদাবদ্ধ, এই মন্তব্য করলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের 7টি রাজনৈতিক দলের নেতাদের সাথে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এই কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ করছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় আজ বিএনপি ও জামায়াত সহ 13 দলের সঙ্গে সংলাপ করবে ইসি। প্রথম দফায় সকালে জামায়াত ইসলামী, এনসিপি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, ইনসানিয়াত বিপ্লব, গণসংহতি আন্দোলন, এনডিএম ও বাংলাদেশ লেবার পার্টির সাথে সংলাপে বসেছে ইসি। বেলা 2টা থেকে বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি, বিজেপি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সংলাপে অংশ নেবে। সংলাপের শুরুতেই জামায়াতের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ লটারির ভিত্তিতে ডিসি, ইউএনও, এসপি বদলি করার পরামর্শ দেন। এছাড়া বলেন, গণভোটে প্রবাসীরা কিভাবে ভোট দিবে সেটার কোনো উল্লেখ নেই। প্রশ্ন কাঠামো জনগণকে বোঝানোর ব্যবস্থা ইসির দায়িত্ব, এমনটাই জানান তিনি। এর আগে গত দুদিনে 24টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে ইসি। নির্বাচনের পূর্বে শুধু নির্বাচন কমিশন একা নয়, আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ একটা সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য। আচরণবিধি প্রস্তুত করাটা বড় কাজ নয়, আচরণবিধি পরিপালনটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, যাতে মানুষ ভোট কেন্দ্রে আসে এবং ব্যাপক সংখ্যায় আসে। আমরা চাই সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে চাই, একটু এইটা আপনারা একটু ভূমিকা রাখবেন, আমরা সেই আশাটা করি। এ বিষয়ে আরো জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী লাভলি বিথি। বিথি, সংলাপে আলোচনার বিষয়ে সবশেষ আর কি জানতে পেরেছেন? এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যখন আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্যে আছি এবং যেখানে আমাদের ন্যূনতম জাতীয় এখন পর্যন্ত আচরণ বিধিমালা নিয়ে প্রতিটি রাজনৈতিক দল কথা বলছে এবং গুরুত্ব দিচ্ছে। এখানে আচরণ বিধিমালা বলতে নির্বাচন কমিশনের যে আচরণ বিধিমালায় যে সংশোধন করা হয়েছিল, পোস্টার ব্যবহার করতে পারবে না, পিভিসি কাগজ ব্যবহার করতে পারবে না, বিলবোর্ড সংখ্যা বলে দেওয়া হয়েছে 20টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবে না। অর্থাৎ এই বিষয়গুলোতে আপত্তি জানিয়েছে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে হচ্ছে ছোট যে দলগুলো আছে সেই দলগুলো এগুলো আপত্তি জানিয়েছে। তাদের কথা হচ্ছে যে পোস্টার না করে জনগণের কাছে যাওয়া যাবে না, শুধুমাত্র 20টি বিলবোর্ড দিয়ে পুরো এরিয়া হচ্ছে সংসদীয় এলাকা হচ্ছে কভার করা যাবে না। আরেকটি বিষয় হচ্ছে যে মাঠ পর্যায়ে যে কর্মকর্তা যারা থাকবেন নির্বাচনের, সেই কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখার কথা বলছে। নিয়োগ যে দিচ্ছে সেই নিয়োগ নিয়ে আপত্তি জানিয়েছে জামায়াত ইসলাম সহ কয়েকটি দল। তাদের কথা হচ্ছে যে যেভাবে ডিসি, এসপিদের, ইউএনওদের বদলি করা হচ্ছে, নিয়োগ দেওয়া হচ্ছে, সেটি মানে সম্পূর্ণই আসলে কোনোভাবে গ্রহণযোগ্য না। তার কারণ হচ্ছে যে এতে করে কোন একটি দলকে দলের কথা চিন্তা করি সব ডিসিশন নেওয়া হচ্ছে, এটাকে খুব উদ্দেশ্যমূলক বলছে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে। এবং অন্যান্য দলগুলো এখন কিন্তু 4টি দল কথা বলে, 4টি দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এইসব নিয়োগ করা হবে ডিসি রিটার্নিং কর্মকর্তাদের, তাদের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। বিগত 3টি নির্বাচনে যারা ছিলেন তাদেরকে বাদ দিয়ে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। গণভোটের ইস্যুটি আছে, পোস্টাল ভোটের ইস্যুটি এসেছে যে পোস্টাল ভোটিং পদ্ধতি যেন স্বচ্ছ হয়, সেই বিষয়টি যেন দেখা হয়। পোস্টাল ভোট গণনার ক্ষেত্রে এবং গণভোট গণনার ক্ষেত্রে আলাদা আলাদা লোক যেন থাকা হয়, যেহেতু গণভোট এবং নির্বাচন একই দিনই হবে। এই সংক্রান্ত বিষয়গুলোতে নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পূর্ণ ডিটেল যারা জানতে চান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাও কিন্তু আছে। এবং নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এবং গুজব বিরোধী রাজনৈতিক দলগুলোর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এইসব গুজব, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন। বিথি, আপনাকে ধন্যবাদ।
সাভারের আমিন বাজারে ঢাকা রিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইটভাটা মালিক শ্রমিকরা। এতে দীর্ঘ যানজট দেখা দেয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সকাল 10:30টার দিকে আমিন বাজার এলাকায় মহাসড়কে অবস্থান নেন ভাটা মালিক শ্রমিকরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। ভাটা মালিক শ্রমিকদের অভিযোগ, প্রশাসন অভিযানের নামে তাদের হয়রানি করছে। এতে ক্ষতির মুখে তারা। মোবাইল কোর্টের নামে হয়রানি বন্ধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। পরে বেলা 12টার দিকে মহাসড়ক থেকে সরে যায় বিক্ষোভকারীরা। উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেওয়ার কথাও জানান ইটভাটা মালিক শ্রমিকরা। গাজীপুরের শ্রীপুরে ঝুটের গুদামে লাগা আগুনে পুড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল। গতরাত 12টার দিকে আগুনের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাওনা শ্রীপুর সড়কের বকুলতলা এলাকায় সরার হোসেনের ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে পুড়ে যায় গুদামে থাকা মালামাল। এ সময় গুদামে দগ্ধ হয়ে মারা যায় 3টি গরু। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস। জুলাই আন্দোলনের সময় আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন এই মামলার রাজসাক্ষী এসআই শেখ আফজালুল হক। এখন তার জেরা চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, আশুলিয়ায় 6 জনকে পোড়ানোর মামলায় রাজসাক্ষী আফজালুল জবানবন্দিতে কি বলছেন? এই যে জুলাই আগস্টের 5ই আগস্টে অর্থাৎ বিজয় মিছিলের সময় যখন শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগ সরকার যখন পতন হয়, যখন ভারতে পালিয়ে যায়, এরপরে আশুলিয়া থানার সামনে যখন বিজয় মিছিলে অংশ নিচ্ছিলেন ছাত্র জনতারা, ঠিক তখন আশুলিয়া থানার সামনেই 6 জনকে গুলি করে হত্যা করা হয়। হত্যা করার পর সেই লাশ পুড়িয়ে ফেলা হয় থানার সামনেই। মূলত এই মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা। এটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। আজকে এই মামলার যিনি রাজসাক্ষী হয়েছিলেন, অর্থাৎ এই মামলারই একজন আসামি এসআই আফজালুল, তিনি আজকে তার জবানবন্দি দিয়েছেন। তার জবানবন্দিতে তিনি প্রথমেই জবানবন্দিতে বলেছেন যে তিনি বিবেকের তাড়নায়, অর্থাৎ এই যে হত্যাকাণ্ড হয়েছে, তিনি এই হত্যাকাণ্ডে তিনি আসলে মর্মাহত হয়েছেন, যার কারণে তিনি বিবেকের তাড়নায় তিনি আজকে রাজসাক্ষী হয়ে তার জবানবন্দি দিয়েছেন। এবং এই পুরো ঘটনা কিভাবে এই 6 জনকে সেখানে পুড়িয়ে হত্যা করা হয়েছে সেই বর্ণনা তিনি তুলে ধরেছেন। তিনি আসলে বলেছেন যে আশুলিয়া থানার যিনি ওসি ছিলেন, যিনি ছায়েদ নামে যিনি সেই ওসির পাশাপাশি বিশ্বজিৎ নামে একজন পুলিশ কর্মকর্তা, সেই 2 জন মিলে সেই প্রথমে 6 জনকে গুলি করে হত্যা করা হয়। হত্যা করার পরে একটি 3 চাকার ভ্যানে করে সেই মরদেহ রাখা হয়। পরবর্তীতে থানার সামনে নিয়ে এসে পেট্রোল ঢেলে 6 জনকে পুড়িয়ে হত্যা করা হয়। যদিও তিনি বলেছেন তিনি সেখানে উপস্থিত ছিলেন না, এই বিষয়গুলো তিনি তার জবানবন্দিতে তুলে ধরেছেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ। গাজা পুনর্গঠনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুমোদিত প্রস্তাবনাকে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। নিরাপত্তা নিশ্চিতের নামে বোর্ড অব পিস গঠন করে উপত্যকায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের বিরোধিতা করেছে তারা। দাবি, এর মধ্য দিয়ে সীমানা নিয়ন্ত্রণ ও বহিঃ হস্তক্ষেপের পায়তারা করা হচ্ছে। এই পদক্ষেপ গাজাবাসীর স্বার্থবিরোধী বলে মনে করছে সাধারণ ফিলিস্তিনিরাও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পুনর্গঠনে 20 দফা শান্তি চুক্তির প্রস্তাবনা সোমবার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, যাতে রয়েছে যুদ্ধে বিপর্যস্ত গাজার নিরাপত্তা নিশ্চিতে একটি বোর্ড অফ পিস গঠনের প্রস্তাব। যুদ্ধবিরতি ও জিম্মি হস্তান্তরে ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তিতে সম্মত হলেও এ দফায় জাতিসংঘের এই প্রস্তাবনা গ্রহণে পুরোপুরি অস্বীকৃতি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। আমরা গাজা উপত্যকার ভবিষ্যৎ নির্ধারণে নিরাপত্তা পরিষদের করা প্রস্তাবনাটি অস্বীকার করছি। এই প্রস্তাবনা উপত্যকায় পুনরায় দখলদারিত্ব প্রতিষ্ঠা করে ফিলিস্তিনিদের রাজনৈতিক ব্যবস্থাপনাকে দুর্বল করে তুলবে। এসব বাদ দিয়ে নিরাপত্তা পরিষদের উচিত গাজায় চলমান আগ্রাসন বন্ধ ও পুনরায় যুদ্ধ যাতে শুরু না হয় সেজন্য কার্যকর পদক্ষেপ নেওয়া, ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচালিত হতে প্রয়োজনীয় সহায়তা করা। মূলত ট্রাম্পের 20 দফা যুদ্ধবিরতি পরিকল্পনাকে সমর্থন করে একটি আন্তর্জাতিক বাহিনী গঠিত হবে উপত্যকার নিরাপত্তা নিশ্চিতে। পাশাপাশি সীমান্ত নিয়ন্ত্রণ ও গাজাকে অসামরিকীকরণের দায়িত্বে থাকবে এই বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে গাজা নিয়ন্ত্রণে গঠিত বোর্ড অফ পিস কমিটিতে থাকতে পারবে প্রস্তাবনা চুক্তিটিতে সমর্থন জানানো জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো। স্বাধীন স্বীকৃত রাষ্ট্রে বিদেশি হস্তক্ষেপ মানতে নারাজ হামাসের পাশাপাশি ইসরায়েলি আগ্রাসনে আগে থেকে ব্যাপক জর্জরিত ফিলিস্তিনিরাও।
প্রস্তাবনাটি পুরোপুরি ইসরায়েলের পক্ষে করা হয়েছে। ফিলিস্তিনিদের বিশেষ করে উপত্যকায় বাস করা জনগণের ন্যায্য অধিকার আদায়ে ব্যর্থ এই প্রস্তাবনাটি। চুক্তিটিতে ফিলিস্তিনিদের স্বার্থকে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তি মানতে তো চানই না, বরং গাজার উপর আরো ভালো মতো ইসরায়েলের শাসন চালিয়ে যেতে চান। গাজার ফিলিস্তিনিদের উপর এরকম কর্তৃত্ব বহাল রাখতে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রকৃত শান্তি অর্জন কিংবা ফিলিস্তিনিদের কোনো আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এই প্রস্তাবে হয়নি। গাজার ভবিষ্যৎ নির্ধারণে বড় একটি পদক্ষেপ হতে যাচ্ছে এই প্রস্তাবনা বলে মনে করছেন কূটনীতিকরা। আগামী 2027 সাল পর্যন্ত নির্ধারিত হয়েছে এই প্রস্তাবনার মেয়াদ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। চিলের বিখ্যাত অঞ্চল প্যাটাগোনিয়ায় তুষার ঝড়ের কবলে পড়েছে পর্যটকরা। প্রাণ গেছে 5 জনের, এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। চিলি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এই তথ্য। নিহতদের সবার পরিচয় মিলেছে, তারা যুক্তরাজ্য, জার্মানি ও মেক্সিকোর বাসিন্দা। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় তাদের মরদেহ উদ্ধারে বেগ পোহায় কর্তৃপক্ষ। ঘন্টায় প্রায় 200 কিলোমিটার গতিতে প্যাটাগোনিয়ার একটি পার্কে আঘাত হানে তুষার ঝড়টি, যা ক্যাটাগরি 3 মাত্রায় হারিকেনের সমান। প্রতি বছর অঞ্চলটিতে ঘুরতে যান কয়েক লাখ পর্যটক। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।